হ্যাঁ, মাইক্রোফোন অফ করো। হয়েছিল আর ব্লাড ট্রান্সফিউশনটা বাকি ছিল। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশনটা অন্যদিন করাবো। হ্যাঁ, তোমরা আগে ভালো করে ব্লাড ট্রান্সফিউশনটা পড়ে নাও। ওটা যে ব্লাড তোমরা যদি ব্লাডের চ্যাপ্টারটা ঠিক করে না পড়ো না, তাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, কাজে বেড শোরটা ছোট্ট একটা চ্যাপ্টার, এটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিই, তারপরে ব্লাড ট্রান্সফিউশনটা করিয়ে দেবো একদিন। আচ্ছা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তোমরা আগে বলো, প্রত্যেকের কি ব্লাড চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখনই ক্লাস শুরু হলো, এখন আমি স্টার্টই করিনি। আচ্ছা, তোমাদের ব্লাড পড়া হয়েছে? প্রত্যেকের ব্লাড পড়া হয়েছে? অর্পিতা, টুলটুলি তোমাদের হয়নি, মানসী হয়েছে। ঠিক আছে, অনেকেরই হয়নি, তো তোমরা ব্লাডটা পড়ে নিও। হ্যাঁ, কালকের মধ্যে পড়ে নিও, তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশনটা পড়িয়ে দেবো। আর তোমাদের যে ফান্ডামেন্টালের যে কটা টপিক পড়ানো হয়ে গেছে, সেগুলোর এক্সাম হয়েছে, কে কিরকম নাম্বার পেয়েছো? $36 কণিকা। আচ্ছা, 36, 48, 35, 43, 59। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সৌম্যজিৎ সাহা, তোমার এত নাম্বার কম আসলো, পড়ছো না? পড়তে হবে আরো। হ্যাঁ, এমসিকিউ যত প্র্যাকটিস করবে তত ভালো স্কোর উঠবে। ওকে ম্যাম। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে এমসিকিউ যত প্র্যাকটিস করবে তত ভালো স্কোর করবে। হ্যাঁ, যেহেতু সিবিটি এক্সাম হবে, সে কারণে মক টেস্টটা ইম্পর্টেন্ট। যত কোশ্চেন দেওয়া হবে তোমরা প্র্যাকটিস করবে। পারমিতা 47, জয়শ্রী 55। ঠিক আছে ঠিক আছে, তোমরা ভালো পেয়েছো। আচ্ছা বেশ, আজকের ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, প্রথমে দেখো ডিকুবিটাস আলসার, যেটাকে আমরা বেড শোর বা প্রেশার শোর বলে থাকি। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোশ্চেনটা মোস্টলি আসে সেটা হচ্ছে স্টেজেসটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, পেজ নাম্বার আমার বইয়ে হচ্ছে 471, 471। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, ডিকুবিটাস আলসার বা বেড শোর বা প্রেশার শোর বলতে আমরা কি বুঝি, এই তিনটে নামই তোমাদের মনে রাখতে হবে। যে localized damage to the skin or underlying structure as a result of tissue compression and inadequate perfusion। আচ্ছা, পারফিউশন কখন বলবো? তোমাদের প্রত্যেকেরই পড়া হয়ে গেছে, পারফিউশন বলতে আমরা কি বুঝি বলো? আচ্ছা, শোর বলতে কি বুঝি আগে বলো, যে বেড শোর যে আমরা পড়ছি, তো শোর বলতে আমরা কি বুঝি? শোর মিন্স বলতে কি বোঝাই? হুম, সৌমিতা ঠিক বলেছো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। পারফিউশন মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে কার মধ্যে? ব্লাড থেকে টিস্যুর মধ্যে।
আচ্ছা, সোর মানে উন্ড বা আলসার আমরা বলবো না, সোর বলতে বোঝায় আমরা পেনফুল। যেমন ধরো কোনো একটা পেশেন্ট ধরো তোমার কাছে এসেছে, বলে না যে সোর থ্রোট হয়েছে, তো সোর থ্রোট মানে কি গলায় উন্ড হয়ে গেছে বা আলসার হয়ে গেছে, এরকমটা না। সোর মানে পেনফুল। তাহলে তোমরা বুঝলে যে সোর বলতে আমরা পেনফুল বোঝাই। হ্যাঁ, তো আচ্ছা, বেড সোর তাহলে কি বুঝবো, যে ইট ইজ এ ড্যামেজ অফ স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু ডিউ টু প্রেসার। প্রেসারের কারণে কি হচ্ছে, স্কিনে বা আন্ডারলাইং যে টিস্যু রয়েছে সেই টিস্যুতে যখন কি হচ্ছে, ব্লাড অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড পৌঁছাচ্ছে না, ব্লাডের মধ্যে যে অক্সিজেন, মানে ব্লাড থেকে অক্সিজেন যে টিস্যুতে পৌঁছায় সেটাকে আমরা পারফিউশন বলছি। তো সেই পারফিউশনটা কি হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, মানে অ্যাডিকুয়েটলি পারফিউশন হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, সেখানে নেক্রোসিস হতে শুরু করে। তো এই যে প্রসেস, এটাকে আমরা বলছি ডিকুবিটাস আলসার বা বেড সোর বা প্রেসার সোর। বোঝা গেছে? নেক্সট দেখো কজেস অফ বেড সোর। এখান থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেজর কজ অফ বেড সোর, তাহলে অ্যান্সার কি হবে? আমরা যদি বলি যে মেজর কজ অফ বেড সোর কি কারণে, তার প্রধান কারণটা কি বেড সোরের, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রেসার। মেইনলি Pressure. প্রেসারের কারণ। হুম, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রেসার অফ টিস্যু এগেনস্ট ম্যাট্রেস ইজ দ্য প্রাইমারি কজ অফ প্রেসার সোর। এখানে বলে দিয়েছে যে প্রাইমারি কজ বা মেন কজ যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রেসার। কারো মাইক্রোফোন অন আছে মনে হয়, অফ করো। দেন দেখো ফ্রিকশন অফ দ্য স্কিন উইথ এ রাফ অর হার্ড সারফেস উইচ কজ টিস্যু ড্যামেজ। যদি হার্ড সারফেস হয় বা রাফ সারফেস, মানে স্মুথ না, হার্ড বা রাফ, তাহলে সেক্ষেত্রেও কি হতে পারে, টিস্যু ড্যামেজ হতে পারে। কিসের কারণে? ফ্রিকশন মানে ঘর্ষণের কারণে। যে স্কিনে যদি ঘর্ষণ হয়, কোনো একটা হার্ড বা এবড়ো খেবড়ো ধরো কোনো একটা স্পেস, মানে সারফেস রয়েছে, সেখানে স্কিনে ঘর্ষণ হচ্ছে বারবার, তাহলে সেখানে কি হবে, টিস্যু ড্যামেজ হবে, যার ফলে বেডসোর হতে পারে। দেন নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে দেখো যে ময়শ্চারাইজার ফর লং পিরিয়ড ডিউ টু পারফিউজ সোয়েটিং। মানে এখানে বলতে চাইছে যে ময়শ্চারাইজার কারণেও হচ্ছে বেডসোর হতে পারে। সেটা কিরকম, যে লং টাইম ধরে কি হচ্ছে, প্রফিউজ সোয়েটিং, মানে সোয়েটিং হয়েই যাচ্ছে, পেশেন্টের হয়েই যাচ্ছে, তাহলে সেই জায়গায় কি হচ্ছে, ভিজে যাচ্ছে, যার ফলে সেই ভিজে গেলে কি হবে, স্কিনটা নরম হয়ে যাবে, আর সেই কারণে হচ্ছে তোমার বেডসোর হওয়ার একটা চান্স থাকে। সেটা কিরকম হতে পারে, ইনকন্টিনেন্স অফ ইউরিনেট অ্যান্ড ফেসেস এর কারণেও হতে পারে, যে ভিজে থাক, মানে শুধু যে ঘাম হচ্ছে সেটা থেকে নয়, পেশেন্টের যদি ইউরিন বা ফেসেস ইনকন্টিনেন্স হয়, তাহলে সেক্ষেত্রেও সেটা একটা হচ্ছে কারণ হতে পারে বেডসোরের। দেন নেক্সট দেখো শেয়ারিং ফোর্স বলতে কি বোঝাই? শেয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। টিস্যু যখন মোটা লেয়ার থেকে প্রেসারের ফলে কি হচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা শেয়ার বলে থাকি। বুঝতে পারলে? শেয়ার মানে হচ্ছে মোটা মোটা থাকলো, কিন্তু সেটা কি হচ্ছে, ঘর্ষণ লেগে 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 পাতলা হয়ে যাচ্ছে, সেই কারণে হচ্ছে বেডসোর হতে পারে। দেন দেখো পেশেন্টস হু আর বেড অর চেয়ার বাউন্ডেড, মানে কিছু কিছু পেশেন্ট যারা কি বেডে সবসময় শুয়ে থাকছে বা চেয়ারে সবসময় থাকছে আবদ্ধ হয়ে, তখন সেক্ষেত্রেও সবসময় যেহেতু থাকতে, সে কারণে হচ্ছে তোমার বেডসোর হতে পারে। যেমন ধরো তোমরা পড়াশোনা করছো বসে, এবার একটানা তুমি যদি বসে থাকো, তাহলে একটা পেইনফুল হয়, আমাদের যে বনি প্রমিনেন্স রয়েছে, সেই বনি প্রমিনেন্সে কি জ্বালা জ্বালা ভাব করে, তখন তোমরা কি করো, পজিশন চেঞ্জ করো। তো সেই রকমই পেশেন্ট ধরো একই রকম ভাবে যদি সে বেডে শুয়ে থাকে বা চেয়ারে বসে থাকে, তো সেই যে বনি প্রমিনেন্স যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে লং টাইম থাকার জন্য সেই জায়গায় তোমার বেডসোর হওয়ার একটা চান্স থাকে।
দেন নেক্সট পয়েন্ট দেখো, পেশেন্ট উইথ সেন্সরি অ্যান্ড মোবিলিটি হচ্ছে ডিফিটিস, মানে এখানে বলতে চাইছে যে পেশেন্টের যদি সেন্সরি ঠিকঠাক কাজ না করে বা মোবিলিটি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডেডশোর হওয়ার একটা চান্স থাকে। যেমন এখানে দিয়েছে যে ইন্ডিভিজুয়ালস উইথ স্পাইনাল কর্ড ইনজুরি, স্ট্রোক অর কোমা, মানে কিছু কিছু পেশেন্ট যাদের হচ্ছে স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয় বা স্ট্রোক পেশেন্ট থাকে বা কোমা পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওদের কি সেন্সরি অর্গানগুলো ঠিকঠাক কাজ করে না, মোবিলিটি ঠিকঠাক থাকে না, ডিফেক্টস হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বেডশোর হওয়ার একটা চান্স থাকে। দেন নেক্সট দেখো এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রেও হতে পারে, ক্রনিক ইলনেস যদি থাকে কোনো পেশেন্টের তাহলে সেক্ষেত্রেও তাদের হতে পারে, ইমোবিলিটিস যদি থাকে কোনো পেশেন্টের বা ম্যাল নিউট্রিশনের কারণেও হতে পারে, তারপরে অল্টার কনসিয়াসনেস যদি হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, নেক্সট হচ্ছে ওবেস পেশেন্ট, এডিমেটাস পেশেন্ট অ্যান্ড হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যাদের থাকে তাদেরও এই হচ্ছে বেড পেশোর দেখা যেতে পারে। ঠিক আছে, এবার কমন সাইট কি কি এখান থেকে একটু তোমরা দেখে রাখবে যে কোন কোন সাইটে মেইনলি বেড শোর হয়ে থাকে। তো দেখো এখানে ফার্স্ট ওয়ান কি দেওয়া আছে যে ইন সুপাইন পজিশন, পেশেন্ট যদি সুপাইন পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রে কোন কোন যে সাইটে আমরা বেড শোর দেখতে পাই। নাম্বার ওয়ান হচ্ছে অক্সিপিটাল বোন, সুপাইন পজিশন বলতে আমরা কি বুঝবো, পেশেন্ট কিরকম থাকবে বলো তোমরা? শুয়ে থাকবে পুরো স্ট্রেট। মুখটা কোন দিকে থাকবে? মুখটা উপর মুখটা দিকে ম্যাম থাকবে। উপরের দিকে থাকবে। হ্যাঁ, মুখটা উপরের দিকে থাকবে। তাহলে মুখটা যদি উপরের দিকে থাকে তাহলে অক্সিপিটাল বোনটা আমাদের মাথার পেছনে, ঠিক আছে, একদম পেছন সাইডে, তাহলে সেই অক্সিপিটাল বোনে হওয়ার একটা চান্স থাকে, সেটা হচ্ছে তোমার বনি প্রমিনেন্স জায়গা। তারপরে হচ্ছে স্ক্যাপুলা, যেটাকে আমরা শোল্ডার ব্লেড বলে থাকি, স্ক্যাপুলা এখানেও হতে পারে, এলবো অ্যান্ড হচ্ছে হিল, আমাদের যে এলবো, দুই হাতের এলবো এবং হিল সেখানেও হতে পারে। হ্যাঁ, আর একটা স্যাক্রাল রিজিয়ন মানে কোমরের কাছে। তারপর দেখো সাইড লাইন পজিশন, যদি পেশেন্ট সাইড লাইন পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় হতে পারে, ইয়ার কানের কাছে যে আমাদের শক্ত একটা হাড়ের মতো জায়গা বনি প্রমিনেন্স রয়েছে সেখানে হতে পারে, স্ক্যাপুলাতেও হতে পারে, তাহলে স্ক্যাপুলা সুপাইন পজিশনেও হতে পারে আবার সাইড লাইন পজিশনেও হতে পারে। আর একটা যেটা গ্রেটার টকিন্টার অফ হিপ, মানে হচ্ছে আমাদের কোমরের সাইডে, মানে যেহেতু সাইড লাইন থাকছে তো সাইডে যে গ্রেটার টকিন্টার অফ হিপ যে পোর্শনটা রয়েছে সেখানেও হচ্ছে বেডশোর হওয়ার চান্স রয়েছে। তারপর দেখো যে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইলস অফ নি, আমাদের যে নি জয়েন্ট রয়েছে মানে নিয়ের যে মিডিয়াল অ্যান্ড কন্ডাইল জয়েন্ট রয়েছে সেইখানেও হতে পারে। আর একটা দেখো যে ম্যালিয়াস অফ অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে যে ম্যালিয়াস রয়েছে বোন সেখানে হতে পারে, আর একটা রিপসেও হতে পারে। দেন দেখো ইন প্রন পজিশন, পেশেন্ট যদি প্রন পজিশনে থাকে মানে উবুর হয়ে পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রন্টাল বোন, যেটা আমাদের কপালে থাকে যে ফ্রন্টাল বোন, সেখানে হতে পারে, ম্যান্ডিবলে হতে পারে, যেটা ওই যে ম্যান্ডিবল মানে থুতনি যেটা আমরা বলে থাকি, আর স্টারনামেও হতে পারে। ঠিক আছে, এইবার তোমরা দেখো যে আমরা বেডশোর তো দেখছি, সেক্ষেত্রে কোন স্কেল মেনটেন করা হয় এটা তোমরা মাথায় রাখবে যে ব্রাডেন স্কেল কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, এটা মনে রাখবে। ব্রাডেন স্কেল বলতে আমরা কি বুঝি, যে এ ভ্যালিডেটেড অ্যাসেসমেন্ট টুল, এটা অ্যাকচুয়ালি এটা কি যে অ্যাসেসমেন্ট একটা টুল, কি রকম ভ্যালিডেটেড, কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, কমনলি ইউজ টু কোয়ান্টিফাই এ পেশেন্টস ডিগ্রি অফ রিস্ক ফর ডেভেলপিং এ প্রেশার আলসার, মানে এখানে বলতে চাইছে যে ব্রাডেন স্কেল হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টুল, ভ্যালিডেটেড অ্যাসেসমেন্ট টুল, যেটা আমরা মেনলি ইউজ করে থাকি পেশেন্টের যে প্রেশার আলসার ডেভেলপ করছে তার কি কোন ডিগ্রিতে রয়েছে, মানে যে প্রেশার আলসার বা বেডশোর ডিগ্রি ডেভেলপড হয়েছে একটা পেশেন্টের, তার ডিগ্রি কি রয়েছে, মানে ফার্স্ট ডিগ্রিতে রয়েছে, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, না কোন ডিগ্রি, মানে কোন স্টেজে রয়েছে সেটা আমরা বুঝবো ব্রাডেন স্কেলের মাধ্যমে। এবার ব্রাডেন স্কেল ইজ কম্পোজড অফ 6 সাবক্লাস, ব্রাডেন স্কেলের 6টা সাবক্লাস রয়েছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কটা সাবক্লাস রয়েছে। তো 6টা কি কি, সেন্সরি পারসেপশন,
2 নম্বর হচ্ছে ময়েশ্চারাইজার, 3 নম্বর অ্যাক্টিভিটি, 4 নম্বর হচ্ছে মোবিলিটি, 5 নম্বর নিউট্রিশন অ্যান্ড ফ্রিকশন অ্যান্ড শিয়ার, যেটা তোমরা পড়লে এর আগে। দেখো এই লাস্টে আমি দিয়েছি এখান থেকে তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই যে দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা? 6টা সাব ক্লাস দেখা যাচ্ছে? হ্যাঁ, তো এইটা আগে বুঝে নাও যে কি বলতে চেয়েছে। এখানে তোমার হচ্ছে নাম্বারিং দেওয়া আছে। হ্যাঁ, ধরো কোনো একটা পেশেন্টের বেড শোর হয়েছে, তো বেড শোরের ক্ষেত্রে এখানে বলছে সেন্সরি পারসেপশন। তাহলে নাম্বার 1 সাব ক্লাস কি? সেন্সরি পারসেপশন। কি বলতে চেয়েছে যে ইট মেজার্স দ্য অ্যাবিলিটি টু রেসপন্ড মিনিংফুলি টু প্রেশার রিলেটেড ডিসকমফোর্ট। মানে সেন্সরি পারসেপশন মানে কি বলছে যে অ্যাবিলিটি টু রেসপন্ড মানে কতটা রেসপন্ড করছে, তার সে যে ডিসকমফোর্ট ফিল করছে সেটার অ্যাবিলিটি বোঝাতে চেয়েছে সেন্সরি পারসেপশনের মাধ্যমে। যদি নাম্বার 1 স্কোর এখানে দেওয়া হয় তাহলে কি হবে? কমপ্লিটলি লিমিটেড, মানে হচ্ছে কমপ্লিটলি লিমিটেড সেন্সরি পারসেপশন। নাম্বার 2 যদি পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভেরি লিমিটেড, নাম্বার 3 হচ্ছে স্লাইটলি লিমিটেড, আর নাম্বার 4 হচ্ছে নো ইম্পেয়ারমেন্ট। 4 নাম্বার যদি কোনো পেশেন্টকে দেওয়া হয়, যদি কোনো রকম ইম্পেয়ারমেন্ট না থাকে সেন্সরি পারসেপশনে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কত দেবো? 4 নাম্বার দেবো। দেন দেখো ময়েশ্চারাইজার, হাউ অফেন অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট ইজ দ্য পেশেন্টস বডি এক্সপোজ টু ময়েশ্চারাইজার। মানে পেশেন্টের যে বডি কতটা পরিমাণ ময়েশ্চারাইজার রয়েছে সেটা আমরা ময়েশ্চারাইজারের মাধ্যমে বুঝতে পারবো। যদি কনস্ট্যান্ট ময়েস্ট থাকে, মানে সব সময় ময়েশ্চারাইজার থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1 দেব। যদি ভেরি ময়েস্ট মানে হচ্ছে তোমার খুব ভেজা থাকে, তাহলে সেক্ষেত্রে 2 দেব। যদি মাঝে মাঝে ভেজা থাকে মানে অকেশনালি ময়েস্ট, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার পাবে। আর যদি একদমই রেয়ার ময়েস্ট হয় তাহলে সেক্ষেত্রে 4। এখানে তোমাদের মনে রাখতে হবে ব্রাডেন স্কেলে স্কোর যত কম হবে হাই রিস্ক তত বেশি, স্কোর যত বেশি হবে রিস্ক তত কম। তারপরে দেখো যে অ্যাক্টিভিটি কি বলছে? যে ডিগ্রি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেই পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটির কতটা ডিগ্রি রয়েছে সেটাকে বোঝাতে চাইছে। তো নাম্বার 1 কখন দেব? যদি বেড ফার্স্ট বলতে কি বলছে? যে বেড রিডেন যদি কোনো পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে 1 পাবে। যদি চেয়ার ফার্স্ট যদি থাকে, মানে চেয়ারে আবদ্ধ থাকে, চেয়ার থেকে উঠতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমরা 2। ওয়ার্কস অকেশনালি, যদি মাঝে মাঝে হাঁটা চলাফেরা করতে পারে তাহলে সেক্ষেত্রে 3। আর ওয়ার্ক ফ্রিকুয়েন্টলি মানে ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারছে তাহলে সেক্ষেত্রে 4। দেন দেখো মোবিলিটি মানে অ্যাবিলিটি টু চেঞ্জ বডি পজিশন, মানে পেশেন্ট নিজে নিজেই বডি পজিশন চেঞ্জ করতে পারছে। তো নাম্বার 1 এক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন আসে যে মোবিলিটির ক্ষেত্রে আমরা হচ্ছে কত নাম্বার, মানে হাই স্কোর কটা থেকে কত থাকে? 1 2 3, 3টে। দেখো বাকিগুলোতে যে ফ্রিকশন অ্যান্ড শিয়ার আর হচ্ছে মোবিলিটি, এই দুটোতেই হচ্ছে 1 2 3, আর বাকিগুলোতে 1 2 3 4 করে স্কোর দেওয়া হয়। ঠিক আছে, এই দুটো একটু মনে রেখো। তো দেখো কমপ্লিটলি ইমোবিলাইজ যদি হয় তাহলে সেক্ষেত্রে 1। যদি ভেরি লিমিটেড হয় মানে সামান্য যে হচ্ছে লিমিটেড, সেটা হচ্ছে 2। আর স্লাইটলি লিমিটেড তাহলে হচ্ছে 3। তারপর দেখো নিউট্রিশনের ক্ষেত্রে কি বলছে? যে ইউজুয়াল ফুড ইনটেক প্যাটার্ন, মানে পেশেন্ট নিজে নিজেই যে ফুড ইনটেক করছে, তো সেই প্যাটার্নটা আমরা দেখে থাকি। ভেরি পুয়ার, একদমই ভেরি পুয়ার, পেশেন্ট খেতেই পারছে না নিজে থেকে, তাহলে সেক্ষেত্রে 1 দেব। প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট, মানে প্রবাবলি ইনঅ্যাডিকুয়েট যদি বলে তাহলে সেক্ষেত্রে 2। আর অ্যাডিকুয়েট যদি হয় তাহলে 3। আর এক্সিলেন্ট মানে ঠিকঠাক একদম নিউট্রিশন নিতে পারছে তাহলে 4। দেন দেখো ফ্রিকশন অ্যান্ড শেয়ার। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। অ্যান্ড শেয়ার মানে ঘষা লেগে লেগে কি হচ্ছে? ছিঁড়ে যাচ্ছে, স্কিন ছিঁড়ে যাচ্ছে, রাব হচ্ছে। তো দেখো এখানে হাউ অফেন ডাজ দ্য পেশেন্ট স্কিন রাব। নাম্বার 1 কখন? যদি প্রবলেম থাকে। 2 নাম্বার কখন দেব? পোটেনশিয়াল প্রবলেম। আর যদি নো অ্যাপারেন্ট প্রবলেম, কোনো প্রবলেমই না থাকে, তাহলে সেক্ষেত্রে 3। তো এই যে স্কেল, এই স্কেলগুলোতে মানে এই নাম্বারিং দেখে দেখে তোমার বুঝতে হবে যে আমার পেশেন্টের কতটা হাই রিস্ক রয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি বললাম? যে ব্রাডেন স্কেলে তোমার হচ্ছে স্কোর যত কম হবে হাই রিস্ক তত বেশি, স্কোর যত বেশি হবে হাই রিস্ক তত কম। বোঝা গেছে?
এইবার দেখো এখানে বলা আছে, এখানে ব্র্যাডেন স্কেলের হচ্ছে 6 to 23 স্কোর, ঠিক আছে। এবার 6 এর যদি কম হয় তাহলে চান্স বেশি, আর যদি 23 বেশি হয় তাহলে লো চান্স। এই যে দেখো টোটাল স্কোর রেঞ্জ হচ্ছে 6 to 23। এবার 6 এর যদি কম হয় তাহলে হচ্ছে রিস্ক, হাই রিস্কের দিকে যাবে, আর যদি 23 মানে বেশি হয় তাহলে সেক্ষেত্রে লো রিস্কের দিকে যাবে। আর 1 যদি বলে যে 1 স্কোর, প্যাটার্ন স্কেলের হচ্ছে স্কোর হচ্ছে 1, তাহলে কি হবে? রিস্ক বেশি হবে নাকি রিস্ক কম হবে? বেশি হবে। ঠিক আছে, নেক্সট দেখো স্টেজিং অর ক্লাসিফিকেশন অফ প্রেশার শোর। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, প্রতিবারই আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো এখান থেকে তোমরা দেখে রাখবে। দেখো স্টেজ 1, তার আগে তোমরা আগে দেখে নাও, আমি ছবিটা আগে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো ছবিতে এখানে দেখে নাও আগে। তোমরা আগে বলো যে আমাদের যে স্কিনের লেয়ার গুলো বলো পরপর, প্রথমে কি থাকছে তারপর কি থাকছে একটু বলো স্ট্রাকচার। এপিডার্মিস ফার্স্টে, তারপর ডার্মিস, তারপর সাবকিউটেনিয়াস টিস্যু, হুম লাস্টে মাসেল। মাসেলের পর কি থাকছে? মাসেলের পর বোন। ঠিক আছে, ভালো বলতে পেরেছো তুমি। ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকেই ভালো পারছো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এন্ড স্টেজ 4 দেওয়া আছে। এখানে একটা হিউম্যান ছবি আঁকা আছে। তো প্রথমে দেখো স্কিনের কতগুলো হচ্ছে লেয়ার রয়েছে, এপিডার্মিস এন্ড ডার্মিস, তারপর সাবকিউটেনিয়াস, তারপর মাসেল, তারপরে দেখো বোন। সফট টিস্যু যেটা বলেছে এখানে, সাবকিউটেনিয়াস টিস্যু আর মাসেল নিয়ে সফট টিস্যু বলেছে, আর বোন হচ্ছে লাস্টে। ঠিক আছে, তো স্টেজ 1-এ আমরা কি বলবো, দেখো যে যে রেড কালারের স্কিনের উপরে যখন এপিডার্মিসে কি হচ্ছে যে তোমার রেডনেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। রেডনেস হচ্ছে তখন সেইটাকে আমরা বলছি স্টেজ 1, মানে ইনট্যাক্ট থাকছে, রেডনেস হচ্ছে কিন্তু ইনট্যাক্ট থাকছে, স্কিন ছিঁড়ছে না, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে স্টেজ 1 বলছি। স্টেজ 2 এ কি হবে, এপিডার্মিস এন্ড ডার্মিস বোথ কি হচ্ছে তোমার হচ্ছে ব্লিস্টার ফর্ম হতে পারে এবং ইনট্যাক্ট না, এখানে ছিঁড়ে যেতে পারে, তো সেটাকে বলছে স্টেজ 2। স্টেজ 3 তে কি হচ্ছে, এপিডার্মিস, ডার্মিস, তার সঙ্গে কি সাবকিউটেনিয়াস টিস্যু। সাবকিউটেনিয়াস টিস্যু হচ্ছে কি হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, মানে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে বাইরে থেকে, তখন সেটাকে আমরা বলছি স্টেজ 3। আর স্টেজ 4-এ কি, স্টেজ 4-এ হচ্ছে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস, মাসেল, আর তার সঙ্গে কি বোন আমরা দেখতে পাবো, বোন পোর্শন দেখতে পাবো, তো তখন সেটাকে আমরা বলছি স্টেজ 4। এই যে দেখো এখানে স্টেজ 1 এপিডার্মিস ইনভলভ থাকবে যে নন ব্লিচেবল রেডনেস অন বনি প্রমিনেন্স উইথ ইনট্যাক্ট স্কিন। বলছে যে রেডনেস থাকবে বনি প্রমিনেন্সে, কিন্তু স্কিন কি হবে, ইনট্যাক্ট থাকবে, ছিঁড়ে যাবে না, ঠিক আছে। এক্ষেত্রে যে সাইন সিমটম গুলো আমরা বুঝতে পারবো যে অ্যাফেক্টেড এরিয়াস আর পেনফুল, ভীষণই পেনফুল হবে, তার সঙ্গে ফার্ম, সফট অ্যান্ড ওয়ার্মার অর কুলার টু সারাউন্ডিং টিস্যু। যেখানে তোমার পেনফুল হবে, রেডনেস হবে, তার আশেপাশে কি হবে, যে সফট নরম হয়ে যাবে, তার সঙ্গে হচ্ছে গরম গরম বা হচ্ছে ঠান্ডা একটা ফিল হবে সারাউন্ডিং টিস্যুতে। ঠিক আছে, এই হচ্ছে স্টেজ 1। দেন দেখো স্টেজ 2। স্টেজ 2 তে কি বলছে যে রেড পিঙ্ক কালার, লাইট পার্সিয়াল থিকনেস আলসার ইনভলভিং এপিডার্মিস, ডার্মিস অর বোথ। বলছে যে এপিডার্মিস, ডার্মিস অর বোথ কি হতে পারে, থিকনেস আলসার হতে পারে। কি হচ্ছে, রেড পিঙ্ক কালার তো হচ্ছেই, তার সঙ্গে লাইট পার্সিয়াল থিকনেস হচ্ছে, আর কি হচ্ছে আলসার, মানে ঘা হচ্ছে, হালকা হালকা ঘা হচ্ছে, কোথায়, এপিডার্মিস, ডার্মিস, অথবা দুটোতেই, মানে এপিডার্মিস আর ডার্মিস দুটো মিলিয়েই হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি বলছে যে উইথাউট স্লাভিং অফ ডার্মিস মে বি ইনট্যাক্ট অর রাপচার ব্লিস্টার ফিল্ড উইথ সিরাম। এখানে বলছে ইনট্যাক্টও থাকতে পারে অথবা রাপচারও হতে পারে, আর কি হতে পারে, যে ব্লিস্টার ফর্ম হতে পারে।
স্টেজ 2 তে। হ্যাঁ, তারপরে দেখো স্টেজ 3। স্টেজ 3 কি বলছে, ফুল থিকনেস ড্যামেজ অফ টিস্যু। যে টিস্যু গুলো রয়েছে সেটা কি হচ্ছে, ফুল থিকনেস ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিন গুলো। মানে কি, এখানে হচ্ছে তোমার ইনভলভ হচ্ছে এপিডার্মিস স্টেজ 3 তে, এপিডার্মিস, ডার্মিস, তার সঙ্গে হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু এবং মাসেল ইনভলভ হচ্ছে। দেখো, সাবকিউটেনিয়াস ফ্যাট মে ভিজিবল বাট বোন, টেন্ডন আর মাসেলস হচ্ছে, বোন, টেন্ডন আর মাসেলস ভিজিবল হবে না। ulceration or tunneling, a wound having a small entrance and exit of uniform diameter may present। মানে বলতে চাইছে এখানে যে আলসার এখানে দেখা যাবে, আলসার প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, স্টেজ 3 তে। আচ্ছা ঠিক আছে, ছবিটা আরেকবার বলে দিচ্ছি, আমি এখানে একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, জিন্নাতুন। তারপর দেখো স্টেজ 4। স্টেজ 4 কি বলছে, যে ফুল থিকনেস টিস্যু লস উইথ এক্সপোজড বোন, টেন্ডন এন্ড মাসল। স্টেজ 4 এ কি হচ্ছে, ফুল টিস্যু হচ্ছে তোমার হচ্ছে লস হচ্ছে, থিকনেস, যে ফুল থিকনেস টিস্যু রয়েছে সেটা লস হচ্ছে, তার সাথে কি লস হচ্ছে, যে এক্সপোজড হচ্ছে বোন, টেন্ডন এন্ড মাসল। মানে স্টেজ 4 এ সবগুলো ইনভলভ হচ্ছে। এই যে দেখো স্টেজ 4টা হচ্ছে, স্টেজ 4টা দেখো সবগুলো ইনভলভ হচ্ছে, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস, মাসেল, আর নিচে যে পোর্শনটা দেখছো সেটা হচ্ছে বোন। তো বোন, বোন দেখা যাচ্ছে, এগুলো যেহেতু সব ঘা হয়ে গেছে, তারপরে হচ্ছে বাইরে থেকে, মেন কথা হচ্ছে বাইরে থেকে তোমরা বোন পোর্শনটা দেখতে পাবে। বোঝা গেল? মেন কথা তোমাদের এখান থেকে যে কোশ্চেনটা আসে, যে হচ্ছে ধরো এরকম দিয়ে দিল যে থার্ড স্টেজে হচ্ছে তোমার কি কি ড্যামেজ হয়, এত সোজা করে দেবে না, হয়তো বলে দিল যে এরকম দিতে পারে যে ফুল থিকনেস ড্যামেজ অফ টিস্যু, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে যে কোন স্টেজ হবে। এবার তুমি যদি না জানো তাহলে অ্যান্সার করতে পারবে না, তো তোমাকে বুঝে নিতে হবে যে ফুল থিকনেস টিস্যু ড্যামেজ হচ্ছে মানে থার্ড স্টেজ। আর যদি বলে যে হচ্ছে বোন এক্সপোজড হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফোর্থ স্টেজ। ঠিক আছে, আর ফার্স্ট স্টেজ তো তোমরা বুঝতেই পারছো, স্কিন রেডনেস হবে কিন্তু স্কিন ইনট্যাক্ট থাকবে, ছিড়বে না, কিছু হবে না, জাস্ট রেডনেস থাকবে। তারপর দেখো যে হচ্ছে প্রিভেনশন অফ বেডশোর, আমরা যে পেশেন্ট বেডশোর হচ্ছে কিভাবে প্রিভেন্ট করব। তো প্রিভেন্ট দ্য ইনিশিয়াল স্কিন ড্যামেজ দ্যাট প্রমোটস আলসারেশন, মানে যে স্কিন ড্যামেজ সেটা কি করতে পারে, আলসারেশনকে প্রমোট করতে পারে, তো সেই কারণে আমাদের বেডশোর প্রিভেন্ট করতে হবে। তো ফ্রিকুয়েন্ট টার্নিং অফ ইমোবিলাইজ পেশেন্ট অ্যাট 2 আওয়ারলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে প্রতি বছর। হ্যাঁ, যে পেশেন্টকে, একটা বেড রিডেন পেশেন্ট রয়েছে, তাহলে তুমি কতক্ষণ পর পর পেশেন্টকে পজিশন চেঞ্জ করবে। তো 2 আওয়ারলি, এখানে 3 আওয়ারলিও দিতে পারে, 1 আওয়ারলিও দিতে পারে। তো মনে রাখতে হবে এখানে। দেন দেখো ইয়ার ম্যাট্রেস বা ওয়াটার ম্যাট্রেস তো ইউজ করবেই, কিন্তু মেন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে এখান থেকে কোশ্চেন হচ্ছে পজিশনটা চেঞ্জ। ঠিক আছে, তারপর দেখো কিপ স্কিন ওয়েল লুব্রিকেটেড বাই অ্যাপ্লাইং ইমোলিয়েন্ট ওভার বডি প্রমিনেন্স, যে বডি প্রমিনেন্ট গুলো রয়েছে যাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়, সেই কারণে কি করতে হবে, লুব্রিকেটেড হচ্ছে ইমোলিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করতে হবে পেশেন্টের বডি প্রমিনেন্টে। ঠিক আছে, নেক্সট দেখো যে ব্যাক কেয়ার 2 আওয়ারলি, ব্যাক কেয়ারও প্রোভাইড করতে হবে ক্ষেত্রে পেশেন্টকে 2 আওয়ারলি। ঠিক আছে, মানে পজিশন আমরা চেঞ্জ করব 2 আওয়ারলি, ব্যাক কেয়ারও আমরা দেবো 2 আওয়ারলি। ব্যাক ইজ ওয়াশড উইথ সোপ অ্যান্ড ওয়ার্ম ওয়াটার, তো ব্যাক আমাদের কি করতে হবে, যে ওয়ার্ম অ্যান্ড সোপ ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে, তারপরে ড্রাইট অ্যান্ড মাসাজ উইথ হচ্ছে পাউডার, তারপর সেই জায়গাটা ভালোভাবে ড্রাই করতে হবে, দেন পাউডার দিয়ে মাসাজ করতে হবে। পাউডার দিয়ে কেন মাসাজ করব,
ওই যে জায়গাটা ভালোভাবে ধুচ্ছ, যেখানে ধরো পেশেন্টের বেড শোর হয়েছে, সেটা আগে ওয়াশ করতে হবে। ওয়াশ করার ফলে যে ডেবরিড গুলো থাকে সেটাকে ড্রাই করলে উঠে যায়। দেন পাউডার দিয়ে যদি আমরা মাসাজ করি তাহলে সেটা হচ্ছে শুকে নেয়, শুকে নিয়ে আরো শুকিয়ে দেয় সেই জায়গাটা। ঠিক আছে, দেন দেখো যে অ্যাভয়েড ময়েশ্চারাইজিং অ্যান্ড এক্সেস অ্যালকোহল ফর রাব ব্যাক, ব্যাক রাব। তো হচ্ছে ব্যাক রাব যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি করে যে এক্সেস যে অ্যালকোহল বা ময়েশ্চারাইজার সেটা কিন্তু হচ্ছে অ্যাভয়েড করতে হবে, মানে অ্যালকোহলটা। ঠিক আছে, এক্সেস যে অ্যালকোহল সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, বা ময়েশ্চারাইজিং খুব ভিজে ভিজে হয়ে আছে ধরো বেড শোরের জায়গাতে, বা অ্যালকোহল এক্সেস পরিমাণে দেওয়া হয়ে গেছে, তো সেইগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ব্যাক রাবে ইউজ করা যাবে না। বিকজ ইট ড্রাইড দ্য স্কিন অ্যান্ড কজ টিস্যু ড্যামেজ, কারণ কি এটা হচ্ছে টিস্যুকে ড্রাই করে দিতে পারে এবং টিস্যু ড্যামেজ করতে পারে, যেটা অ্যালকোহলের কথা বলছি আমরা, অ্যালকোহল দিয়ে রাব করবো না পেশেন্টের। দেন ইউজ ড্রাই অ্যান্ড রিঙ্কল বেড ফ্রি অর হচ্ছে বেডশিট, মানে এখানে বলছে যে পেশেন্টকে ধরো কোনো একটা পেশেন্টের বেড শোর হয়েছে কিন্তু তাকে আমি হচ্ছে ধরো আরো বেশি হচ্ছে গায়ে চাপা দিচ্ছি, ধরো লেপ টেপ এগুলো দিয়ে দিচ্ছি গায়ে, তো সেক্ষেত্রে কি হতে পারে তার আরো যে বনি প্রমিনেন্স রয়েছে সেখানে চাপ পড়ে আরো প্রেশার আলসার বেড়ে যেতে পারে। তো সেই কারণেই কি করতে হবে, তার গায়ে সরাসরি দেওয়া যাবে না ওই ধরনের যে একটা তোমার হচ্ছে মানে ওপরে, যেমন ধরো যদি বার্ন পেশেন্ট তোমরা দেখে থাকো, তো বার্ন পেশেন্টের কি হয় উপরে কভার করার মতো বেড থাকে, তো সেরকম ওরকম কভার করা যদি কোনো বেড পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দিলে পেশেন্টের হচ্ছে প্রেশার আলসারটা হচ্ছে প্রিভেন্ট করা যায়। দেন দেখো যে প্রোভাইড রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, আর কি পেশেন্টের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে হবে। ঠিক আছে, দেন দেখো অ্যাভয়েড এলিভেটিং দ্য হেড অফ দ্য বেড হায়ার দ্যান 30 ডিগ্রি, মানে এখানে কি বলছে যে পেশেন্টের যে হেড, মানে হেড হেড যে সাইডে পেশেন্টের থাকবে সেই সাইডের বেড কি করতে হবে হায়ার দেন 30 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রির বেশি মানে উঁচু করা যাবে না, এটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, দেন নেক্সট দেখো প্রোভাইড হাই প্রোটিন মিলস উইথ অ্যাডেড ভিটামিন সি টু প্রমোট হিলিং, যে পেশেন্টের বেড শোর বা প্রেশার আলসার রয়েছে তাদেরকে সবসময় হাই প্রোটিন জাতীয় খাবার দিতে হবে, তার মধ্যে মেনলি কি থাকতে হবে যে ভিটামিন সি জাতীয় খাবার, যেটা কি করে উন্ড হিলিং এ হচ্ছে হেল্প করে। দেন নেক্সট দেখো ট্রিটমেন্ট আমরা কিভাবে দেব পেশেন্টকে, অ্যাপ্লাই হিট বাই 100 ওয়াট বাল্ব ফর 10 মিনিট। এক ধরনের বাল্ব পাওয়া যায় যেটা হচ্ছে 100 ওয়াটের, যেটা হচ্ছে ধরো পেশেন্টের যদি কোমরে মানে কোমরে যদি প্রেশার আলসার হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে কি সাইড লাইন পজিশন দিতে হবে, দিয়ে সেই লাইটটা হচ্ছে 45 থেকে 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে যাতে তাপটা পায়, বা যদি তাপ পাই তাহলে সেক্ষেত্রে কতক্ষণ দেব সেই বাল্বের যে তাপ সেটা কতক্ষণ দেবো 10 মিনিট। কেন দেবো, টু ড্রাই দ্য উন্ড, তাহলে কি হবে উন্ডটা ড্রাই হবে তাড়াতাড়ি। ঠিক আছে, দেন কি বলছে যে ইনস্টলেশন অফ ফিউ ড্রপস অফ ইনসুলিন ইন উন্ড, যেখানে উন্ড হয়েছে সেখানে ইনসুলিনের কিছু ড্রপ আমরা ছিটিয়ে দেব। ঠিক আছে, ছিটিয়ে দেব বা স্প্রে করে দেব ড্রপ বাই ড্রপ। কেন, কারণ কি সেইখানে তাহলে হচ্ছে তোমার উন্ডটা তাড়াতাড়ি হিলিং হবে। দেন দেখো যে ইউজ ওয়াটার প্রুফ অয়েনমেন্ট ডিউরিং ড্রেসিং, যখন আমরা ড্রেসিং করব তখন ওয়াটার প্রুফ অয়েনমেন্ট ইউজ করব, যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড। কেন, টু প্রিভেন্ট ওয়াটার অ্যান্ড ব্যাকটেরিয়া এন্ট্রি, যাতে ওয়াটার বা ব্যাকটেরিয়া এন্ট্রি করতে না পারে উন্ডে এবং সেটাকে আরো বেশি ছড়াতে না পারে, সেই কারণে আমরা জিঙ্ক অক্সাইড ইউজ করে থাকবো। ঠিক আছে, দেন নেক্সট পয়েন্ট অত ইম্পর্টেন্ট না। তারপরে দেখো এই তো ব্যাস এ কটাই। এবার বলো কারো কোথাও কোনো প্রবলেম আছে, বুঝতে অসুবিধা? ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকুই। হ্যাঁ, আচ্ছা তোমরা ম্যাম ওই কিন্তু 100 প্রত্যেকে, বাল্ব, হ্যাঁ বলো শুনতে পেলাম না। 100 ওয়াট ম্যাম বাল্ব যেটা সেটা বুঝতে পারলে না? হ্যাঁ ম্যাম ওটা কিভাবে করে বুঝতে পারলাম না।
মানে 100 ওয়াট বাল্বটা বলতে বোঝায় যে এক ধরনের লাইট পাওয়া যায়, যেটা আমাদের এলইডি বাল্ব আমরা যেটা ইউজ করছি সেটা না, অন্য এক ধরনের লাইট পাওয়া যায়, ঠিক আছে। তো ওই লাইটটা তোমার 10 মিনিটের জন্য আমরা দিয়ে থাকি হিট দেওয়ার জন্য। যে পেশেন্ট গুলো ধরো আমার বেড রিডেন পেশেন্ট রয়েছে, যাদের প্রেশার আলসার ডেভেলপ করে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা 100 ওয়াটের বাল্ব ইউজ করি। সেটার ডিস্টেন্স হবে 45 থেকে 60 সেন্টিমিটার। হ্যাঁ, ধরো তুমি ওই বাল্বটা জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে 10 মিনিটের জন্য রাখলে, মানে উন্ড থেকে মানে 45 to 60 সেন্টিমিটার, মানে বুঝতেই পারছো কতটা ডিস্টেন্সে রাখতে হবে। তো এটার একটাই পারপাস হচ্ছে উন্ডটাকে ড্রাই করা, মানে যে তোমার এক্সট্রা ময়েশ্চারাইজার যেগুলো থাকছে উন্ডের ভেতরে ওয়াশ করার পর, ড্রাই করার পর, তো সেটাকে শুকে নেয়, শুকে নিয়ে ড্রাই করতে হেল্প করে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক ম্যাম আছে। এখন কি কোনো নতুন পদ্ধতি এসেছে উল হিলিং এর জন্য? বুঝতে পারলাম না, আরেকবার বলো। নতুন কোনো টেকনিক এসেছে উল হিলিং এর জন্য? নতুন কোনো ইয়ে এসছে কিনা? হ্যাঁ ম্যাম। ম্যাম হ্যালো, আমরা ড্রাই অক্সিজেনও তো দিতে পারি। ড্রাই অক্সিজেন? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, প্রথমে কে কি কোশ্চেন করলে, তোমার কোয়ারিটা আগে বলো, আমি শুনতে পেলাম না, কাটা কাটা আসছে। ম্যাম ইনসুলিন ড্রপটা কেন দেওয়া হয়? ইনসুলিন ড্রপটা এই কারণেই দেওয়া হয় যে তোমার আমাদের হচ্ছে টিস্যুতে কি ওই তোমার হচ্ছে সুগারের ফলে হচ্ছে তোমার টিস্যুতে এনার্জি প্রোভাইড হয়, ঠিক আছে, যাতে হচ্ছে তোমার যেহেতু ইনসুলিন দিচ্ছি, তো ইনসুলিনের মধ্যে আমাদের কি থাকছে বলো, ইনসুলিনে কি থাকে? হ্যাঁ, উন্ডে দেওয়া সুগার যাবে, ম্যাম। ইনসুলিন দাও। তো সুগারের ফলে আমাদের দেখবে তোমাদের যদি কারো ধরো খুব লেথার্জি মনে হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি খাই, ওই যে তোমার গ্লুকন ডি খাই না, গ্লুকন ডি, গ্লুকন ডি খেলে দেখবে যে অনেকটা শরীরটা ভালো লাগে, মানে লেথার্জি থেকে অনেকটা ভালো ফ্রেশ ফিল মনে হয়। তো সেক্ষেত্রে তোমার টিস্যুতে যে অক্সিজেন সাপ্লাইটা না, সেটা ঠিকঠাক ফিরে আসে। সেই কারণেই আমরা অক্সিজেন ওই ইনসুলিনের স্প্রেটা দিয়ে থাকি উন্ডে। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, তোমরা কিন্তু যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো খুব ভালোভাবে পড়বে। এমসিকিউ তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে এমসিকিউ তত তোমাদের মানে কোশ্চিনের যত প্র্যাকটিস করবে তত কোশ্চিন হয়তো ভুল হতে পারে, তো একবার ভুল হয়ে গেলে নেক্সট টাইম যখন তুমি আবার রিপিট করতে যাবে, রিভিশন করবে, তখন দেখবে সেটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কাজে যতগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে যাচ্ছে সব যেন ক্লিয়ার করো তোমরা এমসিকিউ। কয়েকটা হয়ে গেলে আমি আবার এমসিকিউ এর মক টেস্টটা নেব, ঠিক আছে। ম্যাম এমসিকিউ আলোচনা করবেন না? হ্যাঁ, আলোচনা করব, ওটা তোমার হচ্ছে একদিন অফ ডে দেখে যেগুলো এক্সাম হয়ে যাচ্ছে ওগুলো নিয়ে একদিন আলোচনা করব। হ্যাঁ, ওটা মনে হয় আচ্ছা স্যার নেবেন, দেখি আমি কথা বলি, যে আমাকে যদি নিতে বলেন তাহলে আমি নিয়ে নেবো, আর উনি যদি নেন তাহলে উনি নেবেন, যেহেতু মক টেস্টটা উনি রেডি করছেন, আমি পাঠিয়ে দিচ্ছি যে আমার এই টপিক গুলো যেগুলো কভার হয়ে গেছে সেখান থেকে আমি পাঠিয়ে দিই, উনি ওখান থেকে রেডি করে দেন। হুম, আর আমাকে যদি বলেন তাহলে আমি ডিসকাস করে দেবো, আর উনি যদি নিজেই করতে চান তাহলে উনি করে নেবেন। তোমরা কি চাইছো, যে আমি ডিসকাস করে দেবো না স্যার করে দেবেন? ম্যাম আপনি করান। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করবে সবাই। হ্যাঁ।